তোমরা এতদিন পর্যন্ত 202 তে যে এক্সপেরিমেন্ট গুলো করছো সেটা হলো মেইনলি দেখা যাচ্ছে আমাদের একটা কনস্ট্রাকশনে কি কি ম্যাটেরিয়াল ইউজড হয় সেগুলা টেস্ট কিন্তু করছো। লাইক ফার্স্ট এর দিকে আমরা কি করলাম, সিমেন্টের টেস্ট গুলা করলাম। একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে সিমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটেরিয়াল। সো সেই ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালের যদি তুমি প্রপার্টিস না জানো তাহলে কিন্তু তুমি কনস্ট্রাকশনটা স্টার্ট করতে পারবে না। লাইক তোমার সিমেন্টের স্ট্রেন কতটুকু, অথবা তোমার সেটিং টাইম কতটুকু, পানি অ্যাড করতে হবে কতটুকু অ্যাটলিস্ট সেট হওয়ার জন্য, সেই জিনিসগুলা দেখছো। এরপরে সেকেন্ড আরেকটা ম্যাটেরিয়াল আমরা যেটা দেখলাম লাইক হলো অ্যাগ্রিগেট। তার মানে অ্যাগ্রিগেট কেন লাগতেছে, আমরা যখন কনক্রিট প্রডিউস করব অথবা কনক্রিট বানাবো, কনস্ট্রাক্ট করব, তখন আমাদের সিমেন্টের সাথে আমাদের ইনার্ট ম্যাটেরিয়াল হিসেবে অ্যাগ্রিগেট অ্যাড করা লাগতেছে। দ্যাট মিন্স আমাদের কোর্স অ্যাগ্রিগেট অ্যাড করা লাগতে পারে, ফাইন অ্যাগ্রিগেট অ্যাড করা লাগতে পারে। সো তাহলে আমাদের অ্যাগ্রিগেটের কিছু প্রপার্টিজ জানতে হবে, লাইক ভয়েড রেশিও কত, অথবা স্পেসিফিক গ্র্যাভিটি কত। এছাড়া আরো আছে যে আমাদের ফাইনেস মডুলাস, যেটা একটা ইঞ্জিনিয়ারিং টার্ম, সেটা কত, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের জানা লাগছে এতটুকু পর্যন্ত। এরপরে আমরা যেটা করলাম, একটা কনক্রিটের আমাদের টেনসাইল স্ট্রেংথ কতটুকু আসে অথবা কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু আসে সেটাও আমরা দেখছি। আমরা ওয়ার্কেবিলিটি টেস্ট কিভাবে করে সেই জিনিসগুলোও কিন্তু দেখছি। তার মানে আমরা কনস্ট্রাকশনে যে যে ম্যাটেরিয়াল গুলা লাগে সেগুলো মোটামুটি দেখা শেষ। এখন আরেকটা যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি সেটা হলো ব্রিক। ব্রিক মোটামুটি সবাই দেখছো এবং জানো যে আমাদের ইটটাকে ব্রিক বলি। এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যে থিওরিটা করছো অথবা করতেছো, সেখানেও কিন্তু ব্রিকের প্রপার্টিস, ব্রিক কিভাবে আমরা ম্যানুফ্যাকচার করি অথবা কিভাবে প্রিপেয়ার করি, একটা স্ট্যান্ডার্ড ব্রিকের ডাইমেনশন কত, সেই জিনিসগুলো আমরা দেখছি। এবং এটা একটু মনে রাখবা, একটা স্ট্যান্ডার্ড ব্রিকের ডাইমেনশন উইথ মর্টার, কেউ কি জানো উইথ মর্টার সহ ব্রিকের ডাইমেনশন? 10 ইঞ্চি, 5 ইঞ্চি আর 3 ইঞ্চি। আর উইদাউট মর্টার হলো আমাদের 9.5, 4.5 এবং 2.75 ইঞ্চি। এই ডাইমেনশনটা সব সময় মনে রাখবা, এটা একটা ব্রিকের স্ট্যান্ডার্ড ডাইমেনশন। এটা হলো আমাদের নরমাল ব্রিকের স্ট্যান্ডার্ড ডাইমেনশন, আর যখন আমরা মর্টার অ্যাড করব সেটাকে আমরা বলি হলো এই ডাইমেনশনটা। অনেক সময় কোশ্চেনে আসে যে উইথ মর্টার এবং উইদাউট মর্টার একটা স্ট্যান্ডার্ড ব্রিকের ডাইমেনশন কত। আর মর্টার কি সেটাও আমরা জানি। আমরা যদি কনক্রিটের ভিতর যে ইনার্ট ম্যাটেরিয়াল লাইক কোর্স অ্যাগ্রিগেটটা যদি অ্যাড না করে বাকি যে কনস্টিটিউয়েন্ট গুলো অ্যাড করি, তাহলে সেই ম্যাটেরিয়ালটাকে অথবা সেই মিক্সচারটাকে আমরা বলি হলো মর্টার। এখন এই যে যে তুমি ব্রিকটা ইউজ করবা একটা কনস্ট্রাকশনে, তো ব্রিকটা যখন তুমি প্রিপেয়ার করতেছো তখন ক্লে মিনারেল দিয়ে অথবা ক্লে কনস্টিটিউয়েন্টস দিয়ে কিন্তু তৈরি করতেছো। তাহলে তুমি যখন কনস্ট্রাকশনে ইউজ করবে এই ব্রিকটা, তাহলে অবভিয়াসলি তোমার কিছু প্রপার্টিস অথবা ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। আদারওয়াইজ তুমি একটা বিল্ডিং অথবা যে কোনো একটা স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় ফেইল করে যেতে পারে অথবা কলাপস হয়ে যেতে পারে। সো আমরা আজকে যে টেস্টটাতে দেখব ব্রিকের প্রপার্টিস, লাইক প্রপার্টিস না, কিছু ক্যারেক্টারিস্টিক্স লাইক এটা ইফ্লুরেন্স টেস্ট দেখব, কম্প্রেসিভ স্ট্রেন্থ দেখব, আর অ্যাবজর্পশন দেখব। অ্যাবজর্পশন তোমরা হলো কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট এগুলো সব মোটামুটি দেখে আসছো যে কতটুকু অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে। এখন অ্যাবজর্পশন দ্বারা জিনিসটা যদি আমি বাংলা ভাষায় বলি তাহলে বোঝা যায় আমাদের পানি কতটুকু ধরে রাখার অথবা ধারণ ক্ষমতা কতটুকু, সেটাকে বলা হচ্ছিল অ্যাবজর্পশন। বিকজ আমাদের এই যে যে ম্যাটেরিয়ালটা ব্রিকের ভিতর অনেক কিন্তু পোর থাকে অথবা ভয়েড থাকে। সো তুমি যখন কনস্ট্রাকশন করে ফেলবা তখন পানি অ্যাড করলে এই পোরের ভিতর পানিগুলা জমা হবে অথবা পানি বাধা এখানে জমা হয়ে থাকবে। সো অ্যাবজর্পশনের মাধ্যমে আমি বুঝতে পারবো যে কতটুকু অ্যাবজর্ব করতে পারতেছে অথবা এই ভয়েডের ভিতরে পানিটা থাকতে পারতেছে, সেটা আমি জানতে পারবো। আর কম্প্রেসিভ স্ট্রেন্থ দ্বারা বোঝাচ্ছে তোমরা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ করে আসছো।
ব্রিকটা হলো একটা, আমরা দুইটা টাইপের ম্যাটেরিয়াল দেখে থাকি, একটা হলো ডাকটাইল ম্যাটেরিয়াল আর একটা হলো ব্রিটেল ম্যাটেরিয়াল। ব্রিকটা হলো আমাদের ব্রিটেল ম্যাটেরিয়াল। ব্রিটেল ম্যাটেরিয়াল দ্বারা বোঝাচ্ছে যেটার ভিতর আমাদের ইলাস্টিক প্রপার্টিস একেবারে নেই বললেই চলে, তার মানে ইলাস্টিক প্রপার্টিস একদমই জিরো। তো তুমি যখন লোড দিবা এটাতে মানে ইলাস্টিসিটি নেই, ওই টাইপের ম্যাটেরিয়াল গুলোকে আমরা বলি হলো ব্রিটেল ম্যাটেরিয়াল। এবং ব্রিকটা ওয়ান কাইন্ড অফ ব্রিটেল ম্যাটেরিয়াল, দ্যাটস ওয়াই এটার কোনো টেনসাইল স্ট্রেংথ আমরা আর বের করব না, ডাইরেক্ট শুধু কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করব। দ্যাট মিন্স কম্প্রেসিভ লোড দিব, কতটুকু লোড নিতে পারে সেটা থেকে আমরা স্ট্রেংথটা বের করব। আরেকটা টেস্ট করব সেটা হলো ইফ্লোরেন্স টেস্ট। ইফ্লোরেসেন্স দ্বারা বোঝাচ্ছে যে আমরা এই যে দেখো এই ব্রিকটা যদি একটু ভালো মতো দেখো, এখানে কিন্তু কিছু সাদা পোর্শন আছে, এই যে সাদা সাদা পোর্শন আছে। লবণ ম্যাডাম। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের যখন তুমি এই যে ক্লে মিনারেল দিয়ে ব্রিকটা যে তৈরি করতেছো, একটা স্ট্যান্ডার্ড শেপে দিচ্ছ, ক্লে মিনারেলটা তো কোনো একটা সোর্স থেকে কালেক্ট করে নিয়ে আসতেছো। এখন ধরে নাও যে আমাদের সব জায়গায় কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কিন্তু সেম না, কোথাও নিচু কোথাও উঁচু। সো যেখান থেকে তুমি ক্লে মিনারেলটা কালেক্ট করলা, ওইটার সয়েলটা দেখা যাচ্ছে কি যে আমাদের সল্টের অ্যামাউন্টটা খুব বেশি, অথবা তুমি যে পানিটা অ্যাড করতেছো ক্লে মিনারেলের ভিতর ব্রিক প্রিপেয়ার করার জন্য, সেখানে সল্টের অ্যামাউন্টটা বেশি। সো সল্টের অ্যামাউন্টটা বেশি হলে কি হবে, তুমি ব্রিকটা এরকম হার্ড হয়ে যাবে, হার্ড হয়ে যাওয়ার পর এটা যখন ড্রাই হবে তখন আস্তে আস্তে আমাদের এই সারফেসে হলো আমাদের লবণটা জমা হবে। এই যে যে লবণের যে ডিপোজিশন হচ্ছে অথবা সল্টের যে ডিপোজিশন, সেটাকে আমরা বলি হলো ইফ্লোরেসেন্স। এটা তোমরা থিওরিতেও পড়তেছো, এটা কিন্তু একটা ডিফেক্ট, অথবা আমরা এটা প্রিফার করি না ব্রিকে যে আমাদের ইফ্লোরেসেন্স থাকুক, কারণ এটার কারণে দেখা যাচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মিনারেল কন্টেন্ট বেশি অথবা ইমপিউরিটিস বেশি। এখন ক্লের ভিতর যদি অথবা ব্রিকের ভিতর যদি তোমার ইমপিউরিটিস বেশি থাকে তাহলে আমাদের স্ট্রেংথ কমে যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের টেস্ট করে জানতে হবে ইফ্লোরেসেন্স কতটুকু, কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু, আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি কতটুকু অথবা অ্যাবজর্ব করতে পারে কতটুকু। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টের সিগনিফিকেন্স অথবা প্রিলিমিনারি একটা আইডিয়া যে আজকে আমরা কি করতে যাচ্ছি। তো আমরা যদি ফার্স্টে ইফ্লোরেসেন্সটা দেখি, একটু দেখো এখানে যেটা বলছে আমি অলরেডি তোমাদের বললাম, ডিপোজিশন অফ সল্ট on the surface of clay or হলো সিরামিক ম্যাটেরিয়াল is called efflorescence। এখন আমরা ব্রিকের যে তৈরি করতেছি সেটা মেন কনস্টিটিউটস হলো আমাদের ক্লে ম্যাটেরিয়াল আর আদার সিরামিক টাইপের ম্যাটেরিয়ালও থাকতে পারে, লাইক সিলিকন ডাইঅক্সাইড থাকতে পারে। এখন এই সারফেসের উপর আমাদের যে সল্ট ডিপোজিশনটা হয় সেটাকে আমরা বলি হলো ইফ্লোরেসেন্স। এবং এটা কেন হচ্ছে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্যালাইন সলিউশনস। তার মানে তুমি যখন ক্লে মিনারেলের ভিতর আমাদের যদি কোনো ওয়াটার ইউজ করো, যে ওয়াটারটা স্যালাইন সলিউশন টাইপের অথবা সল্টের অ্যামাউন্টটা বেশি, সেটা সার্টেন টাইম যাওয়ার পর ইভাপোরেট হবে আর মাইগ্রেশন হবে এবং আলটিমেটলি তোমার হলো সল্টটা ডিপোজিট হবে। লাইক তোমরা বাসা বাড়িতে অনেক সময় ছোটবেলায় এই টেস্টটা একটু করে থাকো, দেখো যে আমরা পানির ভিতর লবণ অ্যাড করে এটা আমরা ফুটানো শুরু করি। সো ফুটাইলে আস্তে আস্তে যেটা হয় আমাদের ফুল পানিটা কিন্তু ইভাপোরেট হয়ে যায় আর নিচে কিন্তু সল্টটা জমা থেকে যায় অথবা প্রিসিপিটেট থাকে। সেম জিনিসটা এখানেই হয় যে ক্লে মিনারেল থেকে তোমার এই সলিউশনটা অ্যাকুয়াসটা অথবা লিকুইডটা ইভাপোরেট হয়ে যাবে, বাট সল্ট যেটা থাকতেছে সেটা ডিপোজিট হয়ে যাবে। এখন এটা আমরা প্রিফার করব কি করব না, আমি অলরেডি বললাম যে এটা আমরা প্রিফার করব না, বিকজ এটা আমাদের একটা অ্যাস্থেটিক প্রবলেম দিয়ে থাকে, মানে তোমার দেখতে খারাপ দেখা এরকম। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা যে ব্রিকের ওয়ালটা তৈরি করি এর বাইরে কিন্তু ফ্লোর ফিনিশ দেই না, অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেয়, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে ব্রিকের শুধু ওয়াল তৈরি করে রাখছে। এখন এই ব্রিকের উপর যদি তোমার একটু আগে যে দেখলা এরকম সাদা সাদা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা সৌন্দর্য ডিক্রিজ করতেছে অথবা অ্যাস্থেটিক একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। এরপরে যেটা বললাম আমাদের একটা কমপ্লেক্স
ফিনোমেনা বিকজ আমাদের যে ব্রিকটা আছে সেটা কিন্তু ইকোনমিক্যাল একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, কজ আমাদের স্ট্রেংথ কমে যেতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইমপিউরিটিস অর সল্ট কনসেন্ট্রেশন। সো সেখানে দেখা যাচ্ছে তোমার স্ট্রেংথ কমে গেলে অনেক বেশি ব্রিক লাগতে পারে, সো একটা ইকোনমিক্যাল প্রবলেম হতে পারে ইন কনস্ট্রাকশন সেক্টরে। এখন এই যে ইফ্লোরেন্সেসটা এটা কোথা থেকে আসতে পারে, আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করতেছি সেখানে আসতে পারে, অথবা যেখান থেকে সয়েলটা কালেক্ট করতেছি, অথবা আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা যদি খুব উপরে থাকে সেখানেও হতে পারে, অথবা আমাদের ওয়াটার যে সোর্সটা আছে সেটা যদি সল্টে সলিউবল হয়ে থাকে, তাহলে এগুলা হলো মেইনলি আমাদের ইফ্লোরেসেন্স প্রডিউস করে থাকে। তাহলে আমরা ইন্ট্রোডাকশন বুঝতে পারছি, এখন আমরা যদি মেথডে চলে আসি, তুমি স্যাম্পল নিবা, সরি আমরা এখানে এভারেজ কিছু কাজ করতে চাচ্ছি, দ্যাটস আমরা এখানে 5টা ব্রিক স্যাম্পল নিচ্ছি এবং হোল ব্রিক দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ডাইমেনশনটা আমি বলছি সেই ডাইমেনশন মেইনটেইন করে একটা ব্রিক আমরা নিচ্ছি। আর যেহেতু আমরা ইফ্লোরেসেন্স মেজার করতে চাচ্ছি, সো এখানে আমাদের মেইনলি করতে হবে যে 5টা ব্রিক আমরা হলো একটা পাত্রে রাখবো এবং সেই পাত্রের ভিতর হলো আমরা ওয়াটার অ্যাড করব। এই যে দেখো ওয়াটার অ্যাড করব এবং 1 ইঞ্চি পর্যন্ত ওয়াটার অ্যাড করব। তারপর 1 ইঞ্চি ওয়াটার অ্যাড করার পর কিছুদিন আমরা রেখে দিব। রেখে দিলে কি হবে, আমাদের যে ওয়াটারটা আছে সেটা অ্যাবজর্বড হয়ে যাবে। তাহলে পানি অ্যাবজর্ব করে নিল, করে নেওয়ার পরে কি আস্তে আস্তে সেটা কি ড্রাই হয়ে যাবে এবং পানিটা যখন ইভাপোরেট হয়ে যাবে তখন ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু। সো ড্রাই হয়ে যাওয়ার পর আমাদের সারফেসে যদি কোনো সল্টের আমরা কনসেন্ট্রেশন দেখে থাকি তখন আমরা বলবো যে আমাদের ইফ্লোরেসেন্স প্রেজেন্ট আছে। এবং এটার রেজাল্টটা আমরা হলো 3টা ভাগে লিখতে পারি, 3টা না কয়েকটা নামে লিখতে পারি, লাইক নীল, স্লাইট, মডারেট অর হেভি অর সিরিয়াস। তার মানে হলো আমরা কমেন্ট করি, এখানে তোমরা কমেন্ট করবা। সো ফার্স্টে যেটা করবা, ব্রিথ নিচ্ছ, পানি ঢালতেছো, তারপর হলো ড্রাই করতে দিচ্ছ, যদি এই ক্রাইটেরিয়ার ভিতর পড়ে যায়, ফুলফিল হয়, তখন আমরা এই কমেন্ট করব। তাহলে ফার্স্টে দেখো নীলে কি বলছে, কোন প্রকার সল্ট প্রিসিপিটেশন যদি না দেখো তাহলে আমরা কমেন্ট করব নীল, তাহলে ইফ্লোরেসেন্স ইজ ইকুয়াল টু নীল লিখে দেব। যদি দেখো তোমার সারফেস এরিয়া 10% এর কম ব্রিকে হলো আমাদের সল্ট ডিপোজিশন হয়, তখন আমরা বলবো যে স্লাইট ইফ্লোরেসেন্স। যদি আমাদের সারফেসে দেখো যে 50% এর কাছাকাছি, দ্যাট মিন্স ক্লোজ টু 50, তখন হলো আমরা এটাকে বলবো মডারেট ইফ্লোরেসেন্স। এরপরে দেখো আমাদের 50% এর বেশি হলে তখন আমরা ওইটাকে বলি হেভি। আর তুমি যদি দেখো পুরো ব্রিকে একদম মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, 50% এরও অনেক বেশি, অথবা পুরো সারফেসেই আমাদের সল্ট ডিপোজিশন হয়েছে, তখন আমরা ওইটাকে বলবো সিরিয়াস ইফ্লোরেসেন্স। তাহলে আমরা জাস্ট এই সল্টের ডিপোজিশন থেকে জাস্ট বলে দিতে পারবো অথবা কমেন্ট করতে পারবো আমাদের ইফ্লোরেসেন্স কোনটা, লাইক নীল, স্লাইট, মডারেট, হেভি অর সিরিয়াস। তাহলে এটা হলো আমরা কমেন্ট করি। এটা হলো মেইনলি জাস্ট এতটুকুই প্রসিজার। আমরা যদি ভিডিওটা দেখি তাহলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। একটু দেখো, আমি এটা একটু টেনে দিই। এখানে হলো মেইনলি আমরা ব্রিকের ইফ্লোরেসেন্স টেস্ট করব। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে, এই যে একটা শ্যালো ফ্ল্যাট বটম প্লেট লাগবে, আমাদের ডিস্টিলড ওয়াটার লাগবে, একটা স্কেল লাগবে, আর হলো আমাদের যে স্যাম্পল সেটা ব্রিক। আমরা 5টা ব্রিক নিয়ে কাজ করতেছি। এখন একটু দেখো, আমরা ফ্ল্যাট যে বলটা নিচ্ছি অথবা শ্যালো যে বেসিনের মতো যে বলটা নিচ্ছি সেটার ভিতর হলো আমরা এই 5টা ব্রিক প্লেস করব। আর আমরা ডিস্টিলড ওয়াটার কেন নিচ্ছি, যাতে ওয়াটারের ভিতর কোনো প্রকার ইমপিউরিটিস না থাকে, যেটা আবার এক্সিস আমাদের সল্ট ডিপোজিশন এখানে দিয়ে দেয়। আমরা মেইনলি জানতে চাচ্ছি এই ব্রিকের ভিতরে আমাদের সল্ট কনসেন্ট্রেশন বেশি না কম।
আর স্কেলটা নিচ্ছি এই কারণে বিকজ আমরা অলরেডি বলছিলাম যে আমাদের 1 ইঞ্চির মতো কিন্তু পানি অ্যাড করতে হবে, সো 1 ইঞ্চি মেইনটেইনের জন্য কিন্তু আমরা স্কেলটা নিচ্ছি। For this test, তাহলে দেখো ফার্স্ট আমরা and pour water up to 2.5 centimeter high. আমরা পানি অ্যাড করে দিচ্ছি ফার্স্টে, তারপরে এই ব্রিকগুলা হলো আমরা প্লেস করব। তার আগে হলো আমরা মেপে নিচ্ছি যে আমাদের 1 ইঞ্চি মেইনটেইন হচ্ছে কিনা সব জায়গাতে। এই যে দেখো ক্লোজ টু 1 ইঞ্চি মতো হচ্ছে। আর ফ্ল্যাট বল নেওয়ার কারণটা এটাই যাতে প্রত্যেকটা জায়গায় আমার ইউনিফর্মলি 1 ইঞ্চি ওয়াটারটা মেইনটেইন হয়। সো স্কেলের মাধ্যমে আমরা ভালো মতো মেজার করে দেখে নিব যে আমাদের কোথায় 1 ইঞ্চি ওয়াটারটা মেইনটেইন হচ্ছে কি হচ্ছে না। এটা ফার্স্টে Place ক্লিন the bricks করে নিবা vertically in the যাতে tray. সারফেসে কোনো ময়লা না থাকে, দেন তারপর হলো ভার্টিক্যালি আমরা The প্লেস test is করতেছি। conducted in such a room এটা which কিন্তু is একটা kept warm রুম with a টেম্পারেচার আমাদের temperature ranging between 18 degrees টেস্টটা centigrade করতে হবে, to আদারওয়াইজ 30 যদি degrees তোমাদের centigrade টেম্পারেচার and ভ্যারি is করে যায় well তাহলে কিন্তু টেস্টের ventilated. রেজাল্ট অ্যাকুরেট আসবে না। সো আমরা রুম টেম্পারেচারে করব এটা। এবং প্রত্যেকটা ব্রিক কিন্তু একটা সার্টেন স্পেসিং মেইনটেইন করে রাখতেছি, আমরা কিন্তু সবগুলা ব্রিক একসাথে রাখিনি। এই যে দেখো, সো আমি যখন পানির ভিতর রেখে দিব আমাদের এই Leave the পানিগুলা bricks হলো এই until ব্রিকের they ভিতর হলো absorb অ্যাবজর্ব the করা শুরু poured করবে। water. এবং এটা আমরা কিন্তু কিছুদিনের জন্য রেখে দিব, এটা একদিনের টেস্ট না। তো তুমি আজকে পানি দিয়ে রেখে যাবা, কালকে এসে দেখবা যে পানিটা একদমই ড্রাই হয়ে গেছে এবং ফুল ওয়াটারটা হলো ব্রিক অ্যাবজর্ব করে নিচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি, আমরা ফার্স্টেই কিন্তু ফুল আমাদের যে বলটা আছে অথবা যে পাত্রটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরাটা ভরে কিন্তু ওয়াটার দিতে পারতাম, কিন্তু আমরা পুরাটা ওয়াটার দেইনি এই কারণে আমরা অল্প অ্যামাউন্টে ওয়াটার দিয়েছি যাতে আমাদের এই অল্প অ্যামাউন্টে ওয়াটার ব্রিক পুরাটা যাতে অ্যাবজর্ব করে নিতে পারে। খুব বেশি অ্যামাউন্টে ওয়াটার যদি তুমি অ্যাড করতা, কিছু অ্যামাউন্টে ওয়াটার অ্যাবজর্ব করতো আর কিছু অ্যামাউন্টে ওয়াটার এখানে কিন্তু থেকে যেত, তাহলে আমরা কিন্তু অ্যাকুরেটলি সল্ট কনসেন্ট্রেশনটা বুঝতে পারতাম না। দ্যাটস ওয়াই আমরা ফার্স্টে অল্প পরিমাণে ওয়াটার অ্যাড করছি, করে দেখা ট্রাই করতেছি যে আমাদের ব্রিকটা পুরোটা অ্যাবজর্ব করতে পারে কি পারে না। When bricks appear এই to যে be দেখো dry, pour পানি কিন্তু same quantity of water পুরোটা অ্যাবজর্ব in করে that দিছে, এই tray কারণে হলো আমরা and আবার allow এগেইন it ওয়াটার to দিচ্ছি evaporate as before. 1 ইঞ্চি মতো। এবং এটাও সেম ভাবে আমরা মেজার করে নিবা তোমরা যে 1 ইঞ্চি মেইনটেইন হচ্ছে কি হচ্ছে না। সেম ভাবে হলো আমাদের ড্রাই করতে রেখে দেওয়া লাগবে যাতে ওয়াটারটা পুরাটা হলো পানি অ্যাবজর্ব করে নিতে পারে। দেখো পানি কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে পুরাটা, কোনো পানি নেই। এই যে দেখো। Examine the bricks আচ্ছা, after এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে পানি তুমি ঢালার পরে ড্রাই হয়ে গেছে তখন হলো আমার এক্সামিন করে দেখতে হবে যে আমাদের ব্রিকের সারফেসে কোনো সাদা পোর্শন তুমি পাচ্ছ কিনা। সো সাদা পোর্শনের উপর ডিপেন্ড করে আমরা দেন তারপর হলো এই কয়েকটা টাইপে হলো আমরা কমেন্ট করে দিব যে আমাদের ব্রিকের কন্ডিশনটা কিরকম অথবা ইফ্লোরেসেন্স কন্ডিশনটা কিরকম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ইফ্লোরেসেন্স টেস্ট। এরপরে যে টেস্টটা করব সেটা হলো দেখো আমাদের
কম্প্রেসিভ স্ট্রেন এন্ড অ্যাবজর্পশন টেস্টটা করব। আমি তোমাদের ফার্স্টে আগে অ্যাবজর্পশন টেস্টটা আগে একটু করানি, দেন তারপর কম্প্রেসিভ স্ট্রেনতে যাব। এখন দেখো এখানে একটু কিছু ক্রাইটেরিয়া বলছে। আমাদের দেখা যাচ্ছে যে ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেন যদি কম হয়, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি কম। আবার ব্রিকের অ্যাবজর্পশনের যে ভ্যালুটা অথবা অ্যাবজর্পশন টেস্ট করে যদি দেখো যে তুমি অনেক বেশি ভ্যালু পেয়ে যাচ্ছ, এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের ব্রিকের ভিতর ভয়েড বেশি অথবা পোর বেশি, দ্যাটস ওয়াই আমাদের পানি বেশি অ্যাবজর্ব করতেছে। এখন আমরা প্রিফার করি যে আমাদের ফার্স্ট ক্লাস ব্রিক গুলাতে আমাদের যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি সেটা 24 আওয়ার্সে যাতে 1/6 অফ देयर ওন ওয়েট থেকে বেশি যাতে না হয়। তার মানে তুমি একটা ব্রিকের ওয়েট পাবা, সেটা 6 টাইমস এর বেশি যাতে অ্যাবজর্পশন ক্যাপাসিটি না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি হলে আমাদের ব্রিকের যে স্ট্রেনটা সেটা ডিকে হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু অ্যাবজর্পশন টেস্টটা করতে হবে। এখন দেখো আমি অ্যাবজর্পশন টেস্টে একটু যদি চলে যাই, আচ্ছা অ্যাবজর্পশন এটা মেইনলি হলো তুমি একটা সার্টেন অ্যামাউন্টে ব্রিক নিবা। ব্রিক নেওয়ার পরে এখন আমাদের এই টেস্টটা করার জন্য হলো 5 স্পেসিমেন নিচ্ছি, তার মানে 5টা ব্রিক নিচ্ছ। এখন 5টা ব্রিকে আমরা যখন কম্প্রেসিভ স্ট্রেন্থ করি, তখন দেখা যাচ্ছে এই যে যে ব্রিকটা আছে এটা হাফ ব্রিক নিয়ে কাজ করি। হাফ ব্রিক নিয়ে কাজ করলে তাহলে কি আমাদের এটা যদি হয় 9.5 ইঞ্চি, তাহলে 9.5 অর্ধেক ব্রিক নিয়ে তুমি কাজ করতেছো এবং লোড দিচ্ছ। দ্যাটস ওয়াই আমাদের এখানে বলছে হাফ ব্রিক নিয়ে আমরা অ্যাবজর্পশন টেস্টটাও করতে পারি, কোনো প্রবলেম নেই। আবার তুমি ফুল ব্রিক নিয়েও করতে পারো। সো হাফ ব্রিক নিয়ে করলে এক টাইপের রেজাল্ট পাবো, ফুল ব্রিক করলে আরেক টাইপের রেজাল্ট পাবো, জাস্ট ভ্যারিয়েশন এতটুকুই। এখন দেখো কি করতে হবে, ফার্স্টে আমাদের যে স্পেসিমেনটা আছে ব্রিক, সেটাকে ফার্স্টে ড্রাই করে নিতে হবে একটা সার্টেন টেম্পারেচারে, দেন তারপরে কুল করতে হবে। আমরা কেন আগে ড্রাই করে নিচ্ছি, কারণ এটার ভিতরে ইন্টারনালি তুমি যখন ব্রিকটা তৈরি করছিলা, একটু ভালো মতো ফিগারটা দেখো, এই ব্রিক তৈরি করার সময় তুমি কি ক্লের ভিতরে কি পানি অ্যাড করছিলা কিছু, তো কিছু পানি কিন্তু এটার ভিতর থাকতেই পারে। সেই কারণে আমি ইনিশিয়ালি একদমই ড্রাই করে নিচ্ছি, দেন তারপরে এটাকে রুম টেম্পারেচারে কুল করে নিব। করে নিলে এটা হলো মেইনলি আমরা স্যাম্পলিং করে নিচ্ছি। তারপরে 5টা যে ব্রিক আছে প্রত্যেকটারই ওয়েট নিবা। সো তুমি যে ওয়েটটা পাচ্ছ সেটা ড্রাই ওয়েট। এরপরে যেটা করবা, আমাদের ব্রিকের সারফেসটাকে আমরা হলো ক্লিন করে নিয়ে দেন তারপর হলো এটার ভিতর হলো পানি অ্যাড করব। এই যে দেখো ক্লিন ওয়াটার তুমি অ্যাড করতেছো। সো ক্লিন ওয়াটার তুমি যখন অ্যাড করবা, অ্যাড করে দিয়ে এটা একদমই পুরাটা ভিজানো হবে, ভিজার পরে এটাকে আবার তুলে ফেলতে হবে। তুলে ফেলার পরে এটা যে সারফেসটা আছে সেই সারফেসটাকে তুমি কোনো একটা ক্লথ দিয়ে ক্লিন করে নিবা, যাতে এটা সারফেসের গায়ে যাতে পানি না লেগে থাকে। এরপরে দেন তারপরে আবার ওয়েট নিচ্ছ। আচ্ছা, আমি এই যে যে পানি অ্যাড করা যে প্রসেসটা বললাম, এটাকে একটা টার্ম বলে, আমাকে একটু কে একজন বলো তো এই টার্মটার নাম কি? তোমরা অ্যাগ্রিগেটে কিন্তু করে আসছো। পানি অ্যাড করলাম, দেন কিছুক্ষণ পরে অ্যাগ্রিগেট গুলোকে উঠায় এটাকে ক্লিন করে নিলাম পুরোটা আবার, মনে আছে কারো? এসএসডি মানে কি একটু বলো তো? এই টার্মটা তো শোনা আছে। স্যাচুরেটেড সারফেস ড্রাই। স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন করে নিচ্ছি। দ্যাট মিন্স দেখো আমরা সাবমার্জ করতেছি আমাদের ড্রাই ব্রিকটাকে একটা ক্লিন ওয়াটারের ভিতর, এবং ক্লিন ওয়াটারটা অবভিয়াসলি মাস্ট বি ডিস্টিলড হতে হবে, যাতে কোনো প্রকার সল্ট কনসেন্ট্রেশন না থাকে, এবং একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত টাইম পর্যন্ত হলো আমরা ইমার্জ করে রাখবো। দেন তারপরে এই যে যে স্পেসিমেনটা আছে সেটাকে রিমুভ করতেছি। রিমুভ করার পর আমাদের সারফেসে যে ওয়াটারটা আছে সেটা কি আমাদের ক্লিন করে নিচ্ছি। তার মানে হলো স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমাদের প্রত্যেকটা যে স্পেসিমেন আছে সেটার আমি ওয়েট নিলাম।
এবং এই ওয়েট থেকে আমি বুঝতে পারবো যে আমাদের কতটুকু পানি অ্যাবজর্ব হয়েছে। তাহলে ড্রাই কন্ডিশনে একটা ওয়েট পেলাম, স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে একটা ওয়েট পেলাম। এই দুইটা ডিফারেন্স থেকে তুমি কি পাবা বলো তো? এই দুইটা যদি তুমি ডিফারেন্স করো তাহলে কি পাচ্ছো? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? Ma'am, weight of water. ওয়েট অফ ওয়াটার পাবো, এক্স্যাক্টলি। এখন এই যে যে ওয়েট অফ ওয়াটারটা তুমি কতটুকু ওয়েটের ভিতর পেয়েছিলা, ড্রাই ওয়েটের ভিতর পেয়েছিলা, তাহলে দেখো ডব্লিউডি টা পাচ্ছ হলো তুমি এই যে এতটুকু পানি পাচ্ছ, এই যে এম ধরে নাও যে এইটা। তাহলে একে কত, 100-তে কত, কারণ আমরা অ্যাবসর্পশন যেটা আছে সেটা হলো পার্সেন্টেজে করি। তাহলে এম ইনটু 100 ডিভাইডেড বাই ডব্লিউডি। তার মানে হলো ড্রাই ওয়েটের ভিতর আমাদের পানি ছিল এম, আর এমটা কি ছিল? স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন মাইনাস ড্রাই কন্ডিশনের ওয়েট। তাহলে এই যে এই জিনিসটা আসছে। এবং অ্যাবজর্পশনটা কিন্তু আমরা সব সময় পার্সেন্টেজে ক্যালকুলেট করি, দ্যাটস ওয়াই 100% দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। আর তোমরা যখন রেজাল্টটা লিখবা তখন হলো আমাদের নিয়ারেস্ট পয়েন্ট 1 এ আমাদের রেজাল্টটা লিখতে হয়। লাইক হলো তোমার 10.86 আসছে, তখন তুমি লিখে দিবা হলো 10.9, মানে 0.1% তুমি রাউন্ড আপ করতেছো রেজাল্টটা। তাহলে এটা একদমই ইজি একটা টেস্ট। আমরা যদি ভিডিওটা দেখি তাহলে হয়তো আবার আরেকটু ক্লিয়ার হবা যে কিভাবে টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে। একটু দাঁড়াও। Hence, sensitive to weigh আচ্ছা, up to 0.1% whole bricks for the এখানে দেখো আমাদের এই যে 5টা ব্রিক নিছি, জাস্ট এটাকে নাম করে দিছি আমাদের বোঝার সুবিধার জন্য ইন্ডিকেশন মার্ক দিয়ে। 5টা ব্রিক নিয়ে আমরা কাজ করতেছি। আমরা হাফ ব্রিক নিয়েও কাজ করতে পারতাম, ফুল ব্রিক নিয়ে, এটা হলো আমাদের ফুল ব্রিক নিয়ে কাজ করতেছি। from the given sample as specimen for this test. সো প্রসিজারটা একটু দেখো। For preconditioning, dry the specimen ফার্স্টে bricks আমাদের in a ব্রিকটাকে ventilated ড্রাই oven. করতে হবে। সো আমরা ওভেনের ভিতর রাখবো। If the specimen is relatively dry, this would be accomplished in 48 hours. এটা 48 আওয়ার্স এর মতো আমরা ড্রাই করতে রেখে দিব। But if the specimen is wet, several additional hours may be required. এটাই হলো মেইনলি আমরা বলেছিলাম যে স্যাম্পলিং করা আমাদের স্পেসিমেনটাকে। The specimen is heated up to 110 to 115 degrees centigrade. 110 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মতো। এই যে দেখো constant weight. আমরা 48 আওয়ার্স এর মতো আমরা ওভেনে রেখে দিচ্ছি টু স্যাম্পলিং দ্য স্পেসিমেন। সো আমাদের 48 আওয়ার্স যখন কমপ্লিট হয়ে যাবে আমরা ব্রিকগুলোকে বের করে নিব, এবং হাতে অবভিয়াসলি গ্লোভস পরে নিতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এটা হলো আমাদের ড্রাই ব্রিক। এখন হলো আমাদের ওয়েট মেশিন যেটা আছে, ওয়েট মেশিনে হলো প্রত্যেকটা ব্রিকের আমরা ওয়েট নিব, দেন আমাদের ডাটা শিটে হলো নোট নিব যে কোন কোন ব্রিকে কত ওয়েট পেয়েছিলাম ড্রাই কন্ডিশনে। In a ventilated room, properly separated brick will require 4 এবং ব্রিকগুলো hours কিন্তু তুমি for সেপারেটেড রাখবা, এরকম কাছাকাছি রাখবা না কিন্তু। under electric fan that passes air এই যে over কুলিং them করার জন্য আমরা এখন রেখে দিচ্ছি, continuously. A period of রুম 2 hours টেম্পারেচারে is sufficient. রেখে দিয়েছি যাতে ব্রিকটা আমাদের কুল হয়ে যায়। সো আমাদের স্যাম্পলিং করা হয়ে গেছে স্পেসিমেনটাকে, দেন তারপর হলো আমাদের যে ওয়েট মেশিন আছে সেটাকে ফার্স্টে টেয়ার করে ওয়েট নিব। Now weigh the cooled specimen. এই যে দেখো একটা ব্রিকে 2.8 সামথিং এসেছে।
সো এভাবে তুমি 5টা ব্রিকেরই ওয়েট নিবা, যে ওয়েটটা তোমাকে ইন্ডিকেট করতেছে ড্রাই ওয়েট অফ দ্য স্পেসিমেন। For this purpose. If required, balance can be set for accurate weighing. Note down the reading of the weight of the oven-dried bricks. As per the observations, প্রত্যেকটা ব্রিকে the জাস্ট weight আমরা of ওয়েট পেয়ে brick গেলাম, যেটা 1 ওভেন ড্রাই is ওয়েট। 2.854 kg, brick 2 is 2 kg, brick আমি একটু টেনে দিচ্ছি। and use clean water. এরপর হলো আমরা এখন ওয়াটারের ভিতর এটাকে প্লেস করব, এবং ওয়াটার টেম্পারেচারটা আমরা সেট করে নিচ্ছি। Now immerse these bricks in water bath. এটার ভিতরে জাস্ট ওয়াটার বাথের ভিতর ব্রিকগুলো প্লেস করতেছো তোমরা সব, এবং প্রত্যেকটা ব্রিকের ভিতর কিন্তু একটা ক্লিয়ার স্পেসিং রাখবা, একটা ব্রিক আরেকটা ব্রিকের সাথে যাতে লেগে না যায়। একদম ফুল সারফেস পর্যন্ত, আগে যেরকম 1 ইঞ্চি পানি রেখেছিলাম এরকম না, এখন যেভাবে পানিটা দিতে হবে একদম ফুল সারফেসটা যাতে ভিতরে ইনসার্টেড থাকে, ফুললি সাবমার্জ থাকে। After 24 hours, switch off the water bath and remove the specimen. 24 আওয়ার্স রেখে দেওয়ার পরে আমাদের যে ব্রিকগুলো ছিল সেগুলোকে রিমুভ করে নিবা, এবং রিমুভ করে আমাদের একটা টোয়েলের মাধ্যমে হলো আমরা ক্লিন করে নিব। Wipe out the traces of water with damp cloth so as to get the correct weight. যে সারফেসটাকে আমরা ক্লিন করে নিচ্ছি, ওয়াইপ করে নিচ্ছি, এসএসডি কন্ডিশনে নিয়ে নিচ্ছি। কিন্তু এটা প্রত্যেকটা ব্রিককেই সেম ভাবে তোমার আমাদের একটা ক্লথের মাধ্যমে ব্রিকটাকে পানি যে এক্সেস পানিগুলো আছে সেটা ক্লিন করে নিচ্ছ। দেন এগেইন আমরা আগের মতো যেরকম রিডিং নিয়েছিলাম ওভেন ড্রাই ওয়েট, এখন আমরা সেম ভাবে স্যাচুরেটেড Now সারফেস again ড্রাই weigh the ওয়েটটা specimens নিব। within 3 minutes.
as per weights recorded of water absorbed bricks, তার মানে দেখো আমাদের the সবগুলা weight কিন্তু is অ্যাবজর্বড ওয়াটারের ওয়েট পেয়ে গেলাম 3.184 কিন্তু। kg for brick 1, 3.162 kg for brick 2, একটু টেনে দিই। 3.345 W cement. আমাদের Using the ফর্মুলা ছিল formula, এটা হলো অ্যাবজর্বড water ওয়াটার absorption ব্রিকের in ওয়েট, আর এটা percent হলো ওভেন equal ড্রাই to ওয়েট, আর W2 নিচে থাকতেছে minus ওভেন ড্রাই W1 ওয়েট। due. দেন তারপর যেটা করবো, আমাদের ডাটা শিটে যে সবগুলো ভ্যালু ফিল আপ করে আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করবা, এবং এটা হলো আমাদের 5টা ব্রিকে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। দেন এখান থেকে হলো তুমি অ্যাভারেজ কতটুকু পেয়েছো সেটা হলো বের করে নিবা। এই সবগুলা সামেশন করে 5 দ্বারা ডিভাইড করে দিচ্ছ, এই যে এটা। তো এইখান থেকে আমি দেখতে পেলাম যে আমাদের ব্রিকে যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি সেটা হলো 9% এর মতো আসছে। তার মানে হলো আমাদের 9% এর মতো পানি সে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি রাখতেছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট। তোমরা অন্যান্য ম্যাটেরিয়ালের যেরকম অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করে থাকো সিমিলার টাইপের, সবগুলোর ক্ষেত্রেই সেম, আমাদের ড্রাই ওয়েট নিতে হয়, আর পানিতে ইমার্জ করার পরে আমরা সাবমার্জড একটা ওয়েট নিই। দেন এই দুইটা ডিফারেন্স থেকে আমরা বুঝতে পারি যে কতটুকু অ্যাবজর্ব করতেছে। তাহলে এটা বুঝতে পারলাম। এখন আমরা লাস্ট এক্সপেরিমেন্ট চলে আসব, সেটা হলো আমাদের কম্প্রেসিভ স্ট্রেন টেস্ট। এটা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখো। এখানে দেখো আমাদের কয়েকটা জিনিস দেওয়া আছে, লাইক হলো আমাদের যে ব্রিকটা আছে সেটাকে আমরা গ্রেডিং করে থাকি। এটা জাস্ট তোমাদের ভাইবার জন্য অথবা কুইজ এক্সামের জন্য এগুলো একটু ইম্পর্টেন্ট হতে পারে। লাইক SW দ্বারা কি বোঝায়, MW, NW। SW হলো সেভার ওয়েদারিং ব্রিক, MW হলো মডারেট ওয়েদারিং ব্রিক, আর NW হলো আমার নেগলিজেবল ওয়েদারিং ব্রিক। এখন ওয়েদারিং ব্রিক দ্বারা বোঝাচ্ছে তুমি একটা ব্রিকের ভিতর যে কনস্টিটিউয়েন্ট গুলো ইউজ করতেছো, অনেক দেশে দেখা যাচ্ছে যে আমাদের কোল্ড টেম্পারেচার, লাইক হলো অনেক ঠান্ডা শীত প্রধান দেশ যেগুলা, সেখানে যে ব্রিক গুলা তুমি ইউজ করতেছো এটা যখন হার্ড হবে তখন দেখা যাচ্ছে যে সাইক্লিং ফ্রিজিং এর কারণে আমাদের ড্যামেজ হতে পারে। সো এই ড্যামেজটাকে যদি খুব বেশি হাই এবং ইউনিফর্ম হয় তখন আমরা সিভিয়ার বলি, যদি মডারেট ড্যামেজ হয় তখন আমরা মডারেট ওয়েদারিং বলি, আর ড্যামেজটা যদি খুবই কম হয় তখন আমরা নেগলিজেবল ওয়েদারিং বলি। এবং এই তিনটা গ্রেডের ভিতর আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু হবে, তারপর হলো আমার অ্যাবজর্পশন ক্যাপাসিটি কতটুকু হবে, স্যাচুরেটেড কতটুকু হবে, সেগুলা ভ্যালুগুলো দেওয়া আছে, একটা রেঞ্জ দেওয়া আছে। এরপরে আরেকটা জিনিস আছে, কিছু রিলেটিভ টার্মস আছে, এটার ভিতর ফ্রগ মার্কটা ইম্পর্টেন্ট। কারণ হলো দেখা যাচ্ছে আমাদের ব্রিকের যে সারফেসটা আছে, সারফেসে একটা সার্টেন পোরশন পর্যন্ত আমাদের ডিপ থাকে, অথবা মাঝখানে একটা হলো বলবো না, কিছু ইনসার্টেড পোরশন থাকে। এই পোরশনটাকে বলা হয় ফ্রগ মার্ক অর ফ্রগ। এখন থিওরিতে এটা মনে হয় পড়ার কথা অথবা পড়ছো যে আমরা কেন ফ্রগ মার্কটা ইউজ করি। আমি যদি একটু ফিগার দেখাই তাহলে একটু ভালো হবে। তারও এখানে দেখো এই ব্রিকটার ক্ষেত্রে দেখো, এই যে আমাদের সারফেসটা কি একদম প্লেন থাকার কথা ছিল, বাট কিছু আমরা কি উইথ বরাবর এবং হাইট বরাবর যেটা আছে সেটাকে আমরা হলো আরো কিছু নিচে পোরশন পর্যন্ত ডিপ করে নিয়ে আসি। এই যে যে পোরশনটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো ফ্রগ মার্ক। এখানে ফিগারটা দেখো, এই যে ফ্রগ মার্ক। যদি ফ্রগ মার্কটা না থাকতো তাহলে আমাদের সারফেসটা কিন্তু একদম স্মুথ হয়ে যেত। এখন আমরা কেন ফ্রগ মার্ক প্রোভাইড করি অথবা ফ্রগ মার্ক থাকলে আমাদের কি অ্যাডভান্টেজ সেটা আমি একটু বলি। এই ফিগারটা দেখো, এই ব্রিকটার উপরের লেয়ারে আরেকটা ব্রিকের সাথে কিন্তু তোমার অ্যাটাচ করে দেওয়া হয়েছে মর্টারের মাধ্যমে। এখন তুমি যদি প্লেন সারফেসের ভিতর মর্টার অ্যাড করো তাহলে দেখা যাচ্ছে লোড আসলে স্লিপ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তার মানে স্লিপিং হয়ে তোমার সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট তুমি যখন ফ্রগ মার্ক প্রোভাইড করতেছো, এখানে যখন মর্টার দিচ্ছ তখন উপরের লেয়ারে ব্রিকের সাথে নিচের লেয়ারে ব্রিকের বন্ডিংটা ভালো মতো হচ্ছে,
তার মানে হলো একটা ইন্টারলকিং বন্ডিং ক্রিয়েট হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফ্রগ মার্ক। সো দ্যাটস আমরা ফ্রগ মার্কটা প্রোভাইড করি দুইটা লেয়ারের ব্রিকের মধ্যে বন্ডিংটা করার জন্য, অথবা মর্টার আর ব্রিকের ভিতর যাতে ভালো মতো বন্ডিংটা হয় অথবা ইন্টারলকিং হয় সেটার জন্য আমরা ফ্রগ মার্ক প্রোভাইড করি। এরপর আমরা তো অ্যাবজর্পশন বললাম, এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখন আসো আমরা যখন কম্প্রেসিভ স্ট্রেন টেস্টটা করব তখন আমাদের কিছু স্যাম্পলিং করতে হয়। এই স্যাম্পলিংটাই কিন্তু আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে আমরা ব্রিকটাকে হিট করব ওভেনে দিয়ে, দেন তারপর 48 আওয়ার্স রেখে দিব, তারপরে কুল করব। এই জিনিসগুলোকেই দেখো এই যে এখানে বলা আছে যে আমাদের ড্রাই করতে হবে একটা সার্টেন টেম্পারেচারে, আমরা 24 আওয়ার্স এর উপরে হিট করব, লাইক 48 আওয়ার্স অথবা 24 আওয়ার্স, অ্যাট লিস্ট মিনিমাম 24 আওয়ার্স আপ হতে হবে। এরপরে আমাদের কুলিং করতে হবে, কুলিং এ যাতে হিউমিডিটিটা মেইনটেইন হয় অথবা রুম টেম্পারেচার ওয়েল ভেন্টিলেটেড টেম্পারেচার আমাদের কুলিং করতে হবে, এবং এটা 4 আওয়ার্স এর মতো আমাদের রেখে দিতে হবে কুলিং করার জন্য। তারপরে হলো আমরা ওয়েট নিব, যাতে আমাদের ওয়েট কতটুকু আছে সেটা দেখার জন্য। সরি। এরপর আমরা হলো এখন টেস্টে চলে আসতেছি। এখন স্ট্রেন টেস্টের ক্ষেত্রে আমাদের হলো মেইনলি যেটা লাগে, আমরা যদি একটু ফর্মুলাটা দেখি তাহলে হয়তো বুঝতে পারবা। এই যে দেখো, কম্প্রেসিভ স্ট্রেন টেস্টের ফর্মুলাটা হলো C = W/A। এটা হলো আমাদের ব্রিকের এরিয়া, আর ডাব্লিউটা হলো আমাদের ম্যাক্সিমাম লোড। তুমি পাউন্ডে নিতে পারো, নিউটনে নিতে পারো, এরিয়াটা ইঞ্চিতেও নিতে পারো, মিটার আর সেন্টিমিটার হোয়াটএভার যে কোনো কিছুতে নিতে পারো। তার মানে স্ট্রেনটা হলো পার ইউনিট এরিয়াতে তোমার কতটুকু লোড লাগতেছে সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো এটা হলো তোমার ব্রিক, এই ব্রিকের উপর তুমি লোড অ্যাপ্লাই করতেছো, লোডটা আস্তে আস্তে বাড়াচ্ছ, একটা সার্টেন লোডে যায়, পি ম্যাক্সিমামে যে সে ফেল করে যাচ্ছে, অথবা ডাব্লিউ ম্যাক্সিমাম ধরো। এই কত লোডে সে ফেল করে যাচ্ছে সেই লোডটা আমাদের জানা লাগবে। আর ব্রিকের তো তোমাদের এরিয়া তো জানো, এটা আমি কত বলেছিলাম, 10 বলেছিলাম উইথ মর্টার, আর উইদাউট মর্টার আমি বললাম হলো 9.5। সো 9.5, 4.5 এইটুকু হলো আমাদের সারফেস, এটার উপর হলো আমরা লোডটা দিচ্ছি। তাহলে তুমি এরিয়া বের করে নিতে পারবা। আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা হলো স্ট্যান্ডার্ড ডাইমেনশন, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্রিকে এই ডাইমেনশনটা নাও মেইনটেইন হতে পারে। সো আমরা স্কেল দিয়ে আমরা ডাইমেনশনটা মেজার করে এরিয়া বের করে নিব যে কতটুকু আমার ব্রিকের এরিয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমার বলা ছিল, সেটা হলো দেখো আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে তোমরা হাফ ব্রিক নিয়েও টেস্ট করতে পারো, ফুল ব্রিক নিয়েও টেস্ট করতে পারো। সো হাফ ব্রিক হলে তোমার হাফ এরিয়াটা আসবে, আর ফুল ব্রিক হলে ফুল এরিয়াটা নিয়ে কাজ করবা। সো পরীক্ষায় অথবা যদি কোনো কোশ্চেনে জিজ্ঞেস করা হয়, দেওয়া হয় যে একটা ফুল ব্রিকের ডাইমেনশন দেওয়া আছে বাট তোমার টেস্ট করা হয়েছে হাফ ব্রিক নিয়ে, তখন এরিয়াটা কোনটা ক্যালকুলেট করবা একটু খেয়াল রাখবা। এটা অনেক সময় তোমরা ভুল করো, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমাদের হাফ ব্রিক বলছে না ফুল ব্রিক বলছে। ফুল ব্রিক বললে পুরো এরিয়াটা নিয়ে কাজ করবে, আর হাফ ব্রিক বললে হাফ এরিয়াটা নিয়ে কাজ করতেছো। তাহলে আমাদের প্রসিজারটা বুঝতে পারলাম। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে, আমরা লোড অ্যাপ্লাই করার আগে আমাদের যে ব্রিকের সারফেসটা তুমি একটু আগে যেটা দেখলা, আমাদের এখানে কি ফ্রগ মার্ক ছিল কিন্তু। এখন দেখো তুমি এখানে লোড দিলে একরকম লোড আসবে, মানে স্ট্রেস প্রোডিউস জেনারেট হবে, এখানে লোড দিলে আরেক রকমের স্ট্রেস জেনারেট হবে, এখানে লোড দিলে আরেক রকমের স্ট্রেস জেনারেট হবে। কারণ আমাদের এই পুরাটা সারফেসটা কিন্তু স্মুথ সারফেস না। আমাদের সারফেসটা যদি স্মুথ হতো তাহলে আমাদের লোডটাও কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতো, বাট আমাদের এখানে এরিয়া কম, এখানে এরিয়া বেশি, দ্যাটস আমাদের যেখানে এরিয়া বেশি হয়ে যাবে আমাদের স্ট্রেসও কিন্তু ভ্যারিয়েশন হবে। এই কারণে আমরা যেটা করব, আমাদের এই ব্রিকের উপর একটা ক্যাপিং দিব। ক্যাপিং দ্বারা বোঝাচ্ছে একটা লেয়ার তৈরি করে দিব যাতে আমাদের একদম প্লেন হয়ে যায়।
তাহলে আমি যদি একটু ফিগারটা দেখাই, উইদাউট মর্টারে একটা ফিগার দেখাই। এখানে সবগুলোই ফ্রগমার্ক সহই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দেখো, এই যে দেখো আমি যখন উপরে মর্টার দিয়ে দিচ্ছি আমাদের পুরো সারফেসটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, তার মানে হলো প্লেন একটা লেয়ার তুমি সারফেস পেয়ে যাচ্ছ। সেখানে তুমি যদি লোড দাও তাহলে দেখা যাচ্ছে কিন্তু আমার লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। সো দ্যাটস আমাদের টেস্ট করার আগে আমাদের একটা ক্যাপিং দিতে হবে ব্রিকের উপর, এবং এই ক্যাপিংটা অ্যাটলিস্ট আমরা 1/2 ইঞ্চির মতো প্রোভাইড করব, এবং আমরা উপরে নিচে 2 লেয়ারেই হলো আমরা 1/2 ইঞ্চির মতো ক্যাপিং দিব, যাতে আমাদের লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। এখন এই ক্যাপিংটা হয় আমরা জিপসাম ক্যাপিংও দিতে পারি, অথবা সালফার ফিলার দিয়েও দিতে পারি, হোয়াটএভার। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা মর্টার দিয়েও দিতে পারি, বাট আমরা 0.5 ইঞ্চির মতো হলো ক্যাপিংটা করব। এরপরে যেটা করা হয়, আমরা একদম টেস্ট প্রসিজারে চলে যাব। দেখো আমরা লোড অ্যাপ্লাই করতে থাকবো আস্তে আস্তে, দেন তারপর হলো আমাদের কত লোডে ব্রিকটা ফেল করে যাচ্ছে, সেইখান থেকে হলো আমরা রেজাল্টটা বের করব এই ফর্মুলার মাধ্যমে। তাহলে আমি যদি প্রসিজারটা দেখাই তাহলে একটু বুঝতে পারবা। আচ্ছা তাহলে দেখো এখানে কি করতেছে। The apparatus এটা consists হলো of আমাদের কম্প্রেশন compression টেস্টিং testing মেশিন, machine এই যে of capacity of minimum 100 ton তোমাদের ল্যাবে or সেম 1000 ভাবে kilonewton এরকম একটা অ্যাপারেটাস থাকে, and with যেখানে 1 আমরা ton এখানে or হলো 10 ডায়াল kilonewton গেজ রিডিং থাকে, accuracy. যে ডায়াল গেজ রিডিং এ আমরা The হলো লোড compression দেখি। plate of আর the এখানে দেখো machine প্লেট থাকতেছে, should have এই a প্লেটের উপর bar হলো আমরা sitting in form ব্রেকটা of প্লেস করি। portion of a sphere. The ব্রেক center of which প্লেস shall করার পরে আমরা coincide একদম with the টপ center সারফেস of এবং the বটম plate. সারফেসে প্লেটটা ব্রিকের সাথে কন্টাক্টে নিয়ে 3 আসি, ply 3 দেন তারপর হলো plywood লোড sheets অ্যাপ্লাই করি। are also used. আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, দেখো আমাদের একটা কার্ডবোর্ডের মতো আছে। এখন এই কার্ডবোর্ডটা দেওয়ার একটা রিজন তোমরা যখন এক্সপেরিমেন্টটা কমপ্লিট হবে তখন আমি বলবো। একটু Cement, দেখো, clean coarse সিমেন্ট sand আর is স্যান্ড required লাগতেছে। and we need mixing tools and enamel tray. মিক্সিং টুল আর অ্যানিমাল ট্রে লাগতেছে। আমরা হলো এখানে মর্টারের ক্যাপিংটা করতেছি, দ্যাটস আমাদের সিমেন্ট আর স্যান্ড লাগতেছে। Select এইটা হলো 5 আমাদের ব্রিক, whole bricks 5 from the ব্রিক নিচ্ছি, হোল samples ব্রিক, আমরা as কিন্তু হাফ ব্রিক specimen না। for this test. তাহলে প্রসিজারে চলে আসো, আমরা অ্যাপারেটাস দেখলাম। ফার্স্টে আমাদের কি করতে হচ্ছে, দেখো ব্রিকটাকে আমরা হলো পানির ভিতর প্লেস করে দেন তারপর ড্রাই করে কুল করে নিব ফর স্যাম্পলিং দ্য স্পেসিমেন। এই জিনিসটা আগেই বলে আসছি যে আমাদের স্পেসিমেনটাকে কিন্তু স্যাম্পলিং করে নিতে হবে। Hours, maintaining a temperature between 25 degree to 29 degrees centigrade. Take out the bricks after 24 hours.
allow any surplus moisture to drain out at room temperature. আচ্ছা, এখন আমরা যেটা করব, এটার উপর যে ক্যাপিংটা দিতে হবে সেটার জন্য আমরা মর্টারটা প্রিপেয়ার Now করতেছি। prepare এখানে mortar হলো আমরা 1:3 of রেশিওতে the ratio মর্টারটা প্রিপেয়ার করতেছি। 1:3 দ্যাট মিন্স আমাদের সিমেন্ট যতটুকু নিবা স্যান্ড তার 3 টাইমস নিতে using হবে। clean coarse এখানে জাস্ট sand আমরা একটা ছোট পাত্র of grade নিয়ে 3 মেজার mm. করতেছি। সো ছোট যে পাত্রটাতে 3 বলের মতো তুমি সিমেন্ট নাওনি, স্যান্ড নিয়েছো, আর 1 বলের মতো হলো তুমি সিমেন্ট নিচ্ছ। দেখো এটা সিমেন্ট ছিল, এবং ভালো মতো মিক্সড করবা। করার পর মাঝখানে হলো আমরা একটা হলো তৈরি করে মাঝখানে হলো পানিটা অ্যাড করবা। আচ্ছা, এটা একটু সব সময় মাথায় রাখবা, এই যে আমরা কিন্তু যখন পানিটা অ্যাড করি সিমেন্টের অথবা যে কোনো সিমেন্ট স্যান্ডের মিক্সচারে, তখন ফার্স্টে আমাদের ভালো মতো কিন্তু মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পরে মাঝখানে তোমার একটা গর্ত করে নিয়ে পানি দিবা, দেন তারপরে চারিদিক থেকে আস্তে আস্তে করে আমরা হলো এই মিক্সচারটা পানির ভিতরে অ্যাড করি। আদারওয়াইজ তুমি যদি একদম কোনো গর্ত যদি না করে পানিটা ঢেলে দাও, তাহলে ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে আমাদের এই যে মিক্সচারটা আছে সেটা একদম দলা দলা অথবা ফ্লোক ফর্ম হয়ে যাবে, তার মানে হার্ড হয়ে যাবে ইনস্ট্যান্টলি, ভালো মতো মিক্সচারটা হবে না। লাইক আমরা ওই যে অ্যাসিডের ভিতর পানি দিই নাকি পানির ভিতর অ্যাসিডটা দিই, ওরকম একটা কন্ডিশন, এটা কিন্তু জানো তোমরা। এবং যে কোনো কনস্ট্রাকশনে দেখবা যে লেবাররা কিন্তু মাঝখানে একটা গর্ত করে নিয়ে দেন তারপরে আস্তে আস্তে চারিদিক থেকে দেয়। তাহলে দেখা যাচ্ছে তুমি পানি অ্যাড করলে এটা ফ্লোটা বেশি থাকে অথবা কনসিস্টেন্সি ওভাবে মেইনটেইন করে মিক্সড করতে পারবা না। এই জিনিসটা মাথায় রাখবা কিন্তু। এই যে দেখো আস্তে আস্তে This চারিদিক থেকে দিয়ে mortar দেন তারপরে shall be কিন্তু মিক্স used করে দিচ্ছে, to ইনস্ট্যান্ট fill মিক্স the করতে হবে, নাহলে frog কিন্তু হার্ড হয়ে of যাবে। the brick. Fill the frog of the brick এই যে দেখো এখন flush হলো আমি with এটার উপর mortar. হলো মর্টারটা অ্যাড করে দিচ্ছি টু প্রোভাইড এ ইউনিফর্ম সারফেস। দেখো তাহলে কোনো প্রকার কিন্তু আমাদের ফ্রগ মার্কটা থাকতেছে না, একটা ইউনিফর্ম সারফেস দিয়ে দিচ্ছি, যেখানে আমরা লোড দিলে পুরো একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে। তো আমাদের 5টা ব্রিকেই ফ্রগ মার্কের উপর হলো আমরা In the same manner, we shall মর্টার fill প্রোভাইড করে all দিব। the 5 bricks. This is done to bring the brick to a uniform section. ইউনিফর্ম সেকশন মেইনটেইন করার জন্য কিন্তু করা হলো এটা। আচ্ছা, Keep এরপরে the যেটা দেখা specimen যাচ্ছে যে under আমাদের damp jute bags ওয়াটারের for 24 কিউরিং করার hours. জন্য আমরা কিছুক্ষণ রেখে দিচ্ছি। সো একটা জুটের মানে বস্তা দিয়ে আমরা ব্রিকের উপর রেখে দিচ্ছি যাতে আমাদের কিউরিংটা হয়। After that, we shall immerse the specimen in clean water for 3 days. Wipe out the brick of any traces of moisture. আমাদের কিউরিং করা হয়ে গেলে এখন আমরা যেটা করব, আমরা হলো লেন্থ মেজার করতেছি ফর ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ ইচ স্পেসিমেন। Measure length and লেন্থ width of এন্ড each উইডথটা specimen নিবা, কিন্তু correct হাইট up লাগবে to না, 1 কারণ আমাদের mm. লোডটা উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। সো কন্টাক্ট সারফেসে যতটুকু এরিয়া আছে সেটা লাগবে। সো 5টা ব্রিকেরই তুমি লেন্থ আর উইডথটা মেজার করে নিবা। আচ্ছা, লেন্থটা একটু দেখো, দুইটা জায়গায় কিন্তু মাপছে, একটু ভালো মতো দেখো, একটা এই পাশে আর একটা লেফটে। তোমরা যেটা করবা, আমরা যখন লেন্থ মেজার করি অনেক সময় দেখা যাচ্ছে এক সাইডে লেফটের সাইডের লেন্থ আবার রাইটের সাইডের লেন্থ কিন্তু সেম নাও হতে পারে। তো আমরা যেটা করি ল্যাবে, লেফট সাইডে একবার লেন্থ নিই, রাইট সাইডে একবার লেন্থ নিই, মিডলে একবার লেন্থ নিই। সো লেন্থটা নিয়ে এই তিনটার অ্যাভারেজ করে যে লেন্থটা আসে সেটাই হলো আমাদের এই ব্রিকের লেন্থটা আমরা কনসিডার করি। সিমিলারলি উইথের ক্ষেত্রে এখানে একবার উইথ নিবা, এই বরাবর একবার উইথ নিবা, মিডলে একবার উইথ নিবা, দেন তারপরে অ্যাভারেজ করে যেটা আসতেছে।
The length and breadth of given sample of bricks are মিলিমিটারে সবগুলা লেন্থ আর ব্রেডথটা তুমি 22.05 পেলা, and এটা 10.05 কিন্তু for মিলিমিটারে। sample 1, আমি যেই লেন্থটা বলেছিলাম 9.5, তারপর হলো 23.0 4.5, and 4.5 11.0 আর for 2.75, ওইটা specimen কিন্তু 2 ইঞ্চিতে। and 3, দেখবা যে এটা 22.05 কাছাকাছি 9.5 and অথবা সামথিং কিছু 11.0 একটা আসবে। for specimen 4 and 22.04 and 11.01 আমাদের ply হয়ে গেছে। এখন দেখো আমরা কি করতেছি, আমাদের যে কার্ডবোর্ডটা আমি দেখেছিলাম সেটা হলো আমরা প্লেটের নিচে প্লেস করতেছি। place a 3 plywood sheet of 3 এরপরে mm আমরা thickness ব্রিকটা প্লেস on করার the পরে base এর উপরে of আবার the sheet. আরেকটা কার্ডবোর্ড আমরা প্লেস করে দিব। Place one brick specimen with flat face horizontal and mortar field face upward. Place another 3 plywood sheet carefully. এটা মেইনলি করার রিজনটা হলো তুমি একটু দেখো, তারপর হলো আমরা সেটআপ দিয়ে Center যে these ঘুরে দিয়ে between দেন তারপরে plates হলো of কন্টাক্টে নিয়ে testing আসতেছি। machine. তারপর হলো আমরা লোড ইনক্রিজ করা শুরু করব আস্তে আস্তে। Apply the load carefully and axially at a uniform rate of 14 Newton per millimeter square per minute. এই যে দেখো একটা সার্টেন লোডে যে কিন্তু এটা ফিল করে যাবে, এই যে ক্র্যাক ফর্ম করে যাচ্ছে। Observe the reading when the failure of specimen occurs. আমরা দেন তারপর দেখবো যে আমাদের কত লোডের জন্য Now ব্রিকটা remove ফেল the করে crushed গেছে। specimen. এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এই যে প্লাইউডটা কেন অ্যাড করি অথবা কার্ডবোর্ডটা কেন অ্যাড করতেছি, এটা দেখো তোমার প্লেটের নিচে ব্রিক আছে, তো তুমি যখন ঠিক আছে আমরা ক্যাপিং অ্যাড করলাম অথবা ক্যাপিং প্রোভাইড করার কারণে আমাদের লোডটা ইনশিওর করতে চাচ্ছি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়। আমি যে লোডটা অ্যাপ্লাই করতেছি সেটা আমার ব্রিকের উপর ইউনিফর্মলি যাতে একদম ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এই কারণে আমরা নিচে আর উপরে হলো দুইটা কার্ডবোর্ড দিয়ে দিচ্ছি অথবা প্লাইউডের বোর্ড দিয়ে দিচ্ছি, দেন তারপর হলো আমরা লোডটা অ্যাপ্লাই করতেছি। And in the same manner we will test সো এটা all আমাদের একটা the other স্পেসিমেনে হয়ে গেল, 4 দেন specimens. সিমিলার ওয়েতে আমরা 5টা ব্রিকেরই করতে হবে। The compressive strength of each specimen আমরা is লোড পেয়ে calculated গেছি, in দেন Newton per তারপরে millimeter এরিয়াও আমরা পেয়ে square গেছি। using this formula. Maximum load at failure এই যে divided by ফেইলার লোড area আর of তারপর হলো specimen এরিয়া অফ দ্য in স্পেসিমেন, millimeter square. যেটা আমরা মিলিমিটারে মেজার করছি মিলিমিটারে। তাহলে দেখো Record the observations. The compressive strength of each specimen is calculated in Newton per millimeter square তাহলে এই যে by লোড dividing বাই the এরিয়া maximum করে load দিচ্ছ at কিন্তু। failure by area of specimen. তাহলে 5টা স্পেসিমেন নিয়ে করেছো, দেন তারপরে হলো এভারেজ করে দিবা। এভারেজ করে দিলে আমাদের ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেন্থটা কত সেটা চলে আসছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর আমাদের ক্রাইটেরিয়া একটা বলা ছিল যে ফার্স্ট ক্লাস ব্রিকের আমাদের স্ট্রেন্থটা কত কম হতে পারবে না, 2500 পিএসআই এর। এই যে দেখো ওটা কিন্তু নিউটন পার মিলিমিটার স্কয়ার এসেছিল। তোমরা টেস্ট করে দেখবা যে তোমাদের ইউনিটটা কিসে, দেন তারপর কম্পেয়ার করে ডিসকাশনে লিখবা যে কোনটা কি আসছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট। আমি যদি একটু ডাটা শিটে চলে যাই, তোমাদের ফ্লোরেসেন্স টেস্টে ডাটাটাও ভাবে লাগবে না। কম্প্রেসিভ স্ট্রেন্থে আমরা 5টা ব্রিক নিয়েছিলাম, লেন্থ আর উইডথ যদি দেওয়া থাকে এরিয়া বের করে নিবা, আর হলো আমাদের লোড কতটুকু লেগেছিল সে এখানে কিন্তু একটা কলাম আরেকটা লাগবে, আরেকটা কলামে হলো তোমার লোড দেওয়া থাকবে, দেন তারপরে তুমি কম্প্রেসিভ স্ট্রেন্থ বের করবা, এভারেজ কম্প্রেসিভ স্ট্রেন্থ কত। অ্যাবজর্পশন ক্যাপাসিটিও সেম, আমরা 5টা স্পেসিমেন নিয়েছিলাম, এসএসডি কন্ডিশনে ওয়েট জানি, ওভেন ড্রাইভ ওয়েট জানি, এই দুইটা ডিফারেন্সের আমরা পার্সেন্টেজ থেকে অ্যাবজর্পশন ক্যাপাসিটি পাবো, দেন তারপরে এভারেজ করে দিব, তারপরে তোমরা ক্যালকুলেশন দেখাবা আর রেজাল্ট জানাবা। আর কমেন্ট যখন করবা তখন হলো মেইনলি এখানে বোঝাচ্ছে ডিসকাশনটা, কমেন্ট করবা।